স্যার শেখ মুজিব কি কাউকে বোধহয় আপনি-টাপনি মানে অফিসিয়াল কোনো আ এগুলি মানত না, না? না আমাকে তুই করে বলতো কারণ আমার একটা পারিবারিক সম্পর্ক ছিল তো। না উনি তো মাহবুবকেও তুই করে বলতো, গোলাম মোস্তফাকেও তুই করে বলতো, শফিউল্লাহকেও তুই আমি করে জানি না কিন্তু আমাকে উনি তুই করে বলতেন আমি তো রোববার থেকে যেকোনো সময় গিয়ে ডাকতে যাইতাম খাবার খাইতাম বইসা। কই মাছ পছন্দ করতেন। ওই উনার চৌবাচ্চায় সবসময় বড়, বড় কই মাছ থাকতো। আরামসে খাইতাম। চলন বিলে কই মাছ। কোনো হুম, অসুবিধা নেই। আমার তো গতিবিধি ছিল খুবই খোলা। মানে আমি যেকোনো সময় যাইতে পারতাম, যেকোনো সময় ডাকলেই চলে যেতাম। উনি প্রায়ই ডাকতেন আমাকে আর্মির খবর নেওয়ার জন্য। জি স্যার। তো এখন উনি বললেন, "ঠিক আছে, ধরেন যা আমি বিচার করব।" আমি তো ভেরি গুড। তো এই আমার গাড়ি বাই করে ওরা বাসায় পৌঁছে দিয়ে ওরা নিবে এদেরকে বাসায় পৌঁছে মানে মার্সিডিজ। আমি স্যার নট নিডেড, বাইরে স্বপন আছে আরো 2-4 দিনের মধ্যে আসে পড়তে, গাড়ির কোনো অভাব নাই, আমরা চলে যাব, আপনার গাড়ি দেওয়ার দরকার নেই। বলে না শোনো এক কাজ, আই গাড়িগুলো আরামদাদা তুই যাবি এদের সাথে বিহার, বাকি কাজ যে সম্পূর্ণ হয় নাই সেটা সম্পূর্ণ করার সম্পন্ন করার জন্য। নিমি বলল, খবরদার তুমি আর লেডিস ক্লাবে ঢুকার তোমার কোনো অধিকার নাই, তুমি সেটা লস করতে তুমি যাবে না, ইউ উইল নট গো। তখন চুপ, তোমরা চলে যাই। আমরা চলে আসলাম। আসার পরে কন্যা সম্প্রদানে যে বাকি কতগুলি থাকে না রকম রকম ওই সমস্ত সম্প্রদান করা হইল। এরপরে 2 দিন পরে আমি কুমিল্লায় ফিরে চলে আসবো। হঠাৎ শেখ মুজিবুর রহমান সাহেব ডাকলেন চিফ অফ স্টাফ শরীরকে। ডাকার পরে কি কথা ছিল জানি না, উনি ফেরত এসে বললেন যে দাঁড়িয়ে ইউ ক্যান গো ব্যাক টু কুমিল্লা নাও, ইউ টু তোমার তোমার একটা তোমার এই তোমার নিমের ঘটনাকে নিয়ে এর মধ্যে তো অনেক গোলমাল হয়েছে। এটা আমার বইটা আছে যে কি অবস্থা আর্মির মধ্যে উত্তেজনা না অল দিস থিংস, এগুলো আমি ডিটেলসে যাচ্ছি না। উনি বললেন যে একটা কোর্ট অফ ইনকোয়ারি করতে হবে। কাজও ব্যাপার, দোষ করলো গাজী, কোর্ট অফ ইনকোয়ারি হচ্ছে আমার। তা আমি বললাম যে ঠিক আছে স্যার, কোর্ট অফ ইনকোয়ারি করতে করেন। তা আমি আর কুমিল্লায় যাওয়া বন্ধ হলো। এরপরে আর আমার কুমিল্লায় যাওয়া হয়নি। উনি কি করলেন, হঠাৎ একদিন, না এরপরে আমি কুমিল্লাতে ফেরত চলে গেলাম কোর্ট অফ ইনকোয়ারি শেষে। কুমিল্লায় থাকা অবস্থায় হঠাৎ একদিন ঢাকা থেকে ফোন আসলো যে 13 জন না অফিসারকে আর্মি থেকে বাদ দেওয়া হয়েছে। ইনিশিয়ালি 65 জন অফিসারকে এনলিস্ট করা হয়েছে। আর প্রথম যে 7 জন অফিসার লিস্ট বাইরেছে, পিও 9 প্রেসিডেন্সিয়াল অর্ডার অফ 9 একটা ছিল তখন। কোন কারণ দর্শানোর বেঁচে রেখে আপনি যে প্রাইম মিনিস্টার ওয়াজ এন্টাইটেল টু sack anyone from the service এবং সংসদ সদস্যদেরকেও। হ্যাঁ হ্যাঁ। তো পিও 1 এটাকে বলা হয়তো প্রেসিডেন্সিয়াল অর্ডার নাম্বার 9, পিও 9। তো ওই পিও 9 এর আমাদের একটা আমি আর আমার নাম প্রথম, তারপরে নূর, বাকি 5 জন। তো নূর আমি এই ঘটনা যখন ঘটে খবরটা আমি ঢাকা থেকে পাই রাত্রেবেলা। সেদিন আমার বাড়িতে একটা পার্টি ছিল কুমিল্লায়। আমি আমার স্কুলে আমি কুমিল্লা জিলা স্কুলে পড়াশোনা করছি। স্কুলের টিচারদের আর ভিক্টোরিয়া কলেজ থেকে পরীক্ষা দিয়েছিলাম। ওই কলেজের সমস্ত প্রিন্সিপাল থেকে সমস্ত প্রফেসরদের আমি বাড়িতে একটা দাওয়াত করছিলাম। ওই পার্টি চলছিল। তখন হঠাৎ নূর আমাকে ফোন করে ঢাকা থেকে জানাইলো, হি ওয়াজ দেন এডিসি টু জিয়া রহমান, যে স্যার আমাদেরকে তো ত্যাগ করা হয়েছে পিও 9 এর আন্ডারে। খবরটা আসছি ব্রিগেড কমান্ডার নাজিমুল হুদার কাছে। তো নাজিমুল হুদা আমাকে খুব ভালোবাসতেন। যুদ্ধের সময় আমরা একসাথে ছিলাম, কয়েকটা অপারেশনও করছি আমি ওনার থেকে। ফাইন ম্যান। উনি আগরতলা ষড়যন্ত্র কেসের মধ্যে একজন আসামি ছিলেন। যাই হোক, টু কাট ইট শর্ট, উনি এই ব্যাপারটাকে মানিয়ে নিতে পারেন। এর পরের দিন উনি আমাকে নিয়ে বললেন যে আমি যাচ্ছি ঢাকায়। ঢাকায় যে আসলাম, সন্ধ্যার সময় গেলাম শেখ মুজিবের বাড়িতে।
he also had an easy access to Sheikh Mujib. Dia Sheikh Mujibকে একটা রেজিগনেশন লেটার দিয়ে বলে স্যার দিস ইজ এ রেজিগনেশন আই এম সার্ভিং আই এম সাবমিটিং, এটার অফিসিয়াল কপি উইল কাম ডিউ প্রসেস টু ডিউ প্রসেস। মুজিবুর রহমান ওয়াজ সার্ভিং। এটা কি জানো তুই তুই কেন স্যার আই এম নো মোর ইন্টারেস্টেড। যেই আর্মিতে আমরা কোনো কিছু লোভে আমরা আর্মিতে চাকরি করি না, না পয়সার লোভে না কোনো কিছুর লোভে, আমরা শুধু আমাদের দেশের খেদমত করার স্বার্থে আর নিজেদের আত্মসম্মান বজায় রাখার জন্য আমরা ইউনিফর্ম ধারণ করি এবং ওসি যেখানে আমাদের ইউনিফর্মের কোনো মূল্য নাই আমি সেই আর্মিতে চাকরি করি। যদি আপনি আমার অনেক কাছের লোক, আপনাকে আমি তবে আপনার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। এদের যদি আপনি চাকরি থেকে বাদ দেন আমি সেই জায়গায় চাকরি করতে না। ইউ বিকাম ভেরি ইমোশনাল, তোরা খালি তোদের দিক দেখো, আমার দিকটা কেউ দেখে না। তখন উনি বলেন যে স্যার আপনার দিক দেখা আপনি যথেষ্ট, আর অনেক লোক আছে, বাট দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। তো আমরা বেরিয়ে আসছিলাম তখন জানায়, তখন মুজিব আমাকে বললো যে দাঁড়িয়ে তুই একটু থাম, হুজা তুই একটু বাইরে যা। হুজা বাইরে গেল, আমার বলে যে তুই আর নূর আমার সাথে রাখছি বাসায় যত তাড়াতাড়ি সম্ভব। তো গেলাম মুজিবের, আমরা প্রথম যাইতে চাই না, কেন যাবো ওখানে, সেই জন্য। যাই হোক, আবার রিমাইন্ডার আসলো মুজিবের তরফ থেকে, তখন তার মানা করা যায় না। গেলাম, যাওয়ার পর দ্যাট ওয়াজ দি লাস্ট মিটিং বিটুইন আস and between me and Sheikh Mujib পরিবার। যথাযথ 3 তলায় এই রুমে যেখানে গোপন মিটিং হতো ওখানে গেলাম। রেহানা চাটা দিয়ে গেল, আমি নূর আর শেখ, তো আমরা চাটা খেলাম। শেষে বলে দেখো বাবা তোরা শুধু তোদের সাইডটা দেখা, আমার সাইডটা দেখ, আমার তো পার্টি নিয়ে চলতে হয়, আমি তো একজন রাজনীতিবিদ, পার্টি বাদ দিয়ে তো আমি চলতে পারি না। আমরা তো কোনো রাজনীতিতে ইনভলভ না, পার্টি ক্যাপিটালে চালিত হয় কিভাবে চলবে সেটা এই সমস্ত ব্যাপারে আমাদের কোনো জ্ঞানই নেই। আপনার জ্ঞান আছে, আপনার জ্ঞান আপনার কাছে রাখেন, আমাদের কেন এই সমস্ত বলতে বলে না না তুই তোরা তো আমার এই ডিসিশনে পার্টি চাপে আমাকে, আমি এই সিদ্ধান্ত নিতে দিতে। হ্যাঁ স্যার আপনি ভালোই সিদ্ধান্ত নিতেন, 65 জন অফিসারকে চাকরি বার করে দিলে কি অসুবিধা হবে, আর্মিতে তো হাজার হাজার অফিসার আছে। উনি বললো যে না না শোন, তোরা কি তোদের জন্য আমি কি করতে পারি, তোরা যদি বিদেশে চাকরি করতে চাস আমি তোদেরকে বিভিন্ন মিশনে পাঠাতে পারি, যেখানে যাদের ইচ্ছা। তোরা যদি ব্যবসা করতে চাস তাহলে শেখ নাসেরের পার্টনার হয়ে ব্যবসা কর, মানে তার ছোট ভাইয়ের সাথে পার্টনার হয়ে ব্যবসা কর। আমরা বললাম চাচা আপনি আমরা শ্রদ্ধা করে, এখনো শ্রদ্ধা করি, আপনি ভালো মনে করছেন, আপনি আমাদের চাকরি চুপ করছেন, আল্লাহ আল্লাহ খায় আল্লাহ, খাওয়া পড়ার জন্য আপনার ভাইয়ের সাথে মিলে ব্যবসা করতে হবে না আমাদের, আমরা ওরকম পরিবার থেকে আসিনি দুজনেই, এটা আল্লাহ চালাই দিবে, মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর দ্বিতীয় কথা, বিদেশে চাকরি নেওয়া সেটাও সম্ভব না, আপনার সরকারের আন্ডারে আমরা আর চাকরি করতে পারবো না কোনো ব্যাপারে। যদি পারেন ইউনিফর্ম ফিরে দেন তাহলে আবার আমরা চাকরি করি, তাহলে দরকার কিছু। কিন্তু যারাকে একটা কথা বলে দিচ্ছি, এই যে আপনার পার্টি করতেছেন না, যারা আপনার কানে মধু ডালে সবসময় যে বাংলাদেশ মানে মুজিবুর রহমান, বাংলাদেশের জনগণ মুজিবকে ভালোবাসে, মুজিব তাদেরকে ভালোবাসেন, আবার একই সাথে আপনি দেখেন যে টিকা গণভবনের দেওয়ালে যে মুজিব বলে কম্বল তোরা গাদি, এতগুলি কম্বল এলো আমার কম্বলটা কই, সেটাও বাঙালি করে বাইরে পাঠাই আরামদাদা। এদের নিয়ে আপনি রাজনীতি করতেছেন করেন। আবার টিকা দেখা যায় মুজিবের মাথায় গোবর, বুদ্ধি বলে কিছু নাই। আপনি আবার তোফাইলি দিঘান এই কথা জানলো কিভাবে জনগণ, তখন আবার তোফাইল কাজ এগুলি মতো জলদি জলদি।
চাচা, এই যে টাটার দল আপনার ঘিরে রাখছে, আপনি জানেন না, আপনি আজকে 71-এর আগে যে মুজিব আপনি ছিলেন, সেই মুজিব আজকে আপনি না। আপনাকে জনগণ কতটা যে ঘৃণা করে, আপনি যে জনগণ থেকে কত দূরে চলে গেছেন। আমরা মাঠে ময়দানে কাজ করি, আমরা জানি। দিন একদিন আসবে তাদের, আগে হোক পরে হোক, দিন একদিন আসবে যেদিন যখন গুলির বৃষ্টি শুরু হবে, সেই গুলিগুলো কিন্তু সব আপনি নিজেই ধারণ করতে হবে। আপনার চারিপাশে একজন লোকের খুঁজে দেবে। আসি, সালাম, আমরা বিফোর 75। স্যার আপনার অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা আমাকে একটু হারি আপ করতে বলছেন। আমি এক কথায় একটা কোয়েশ্চেনের উত্তর নেই যে শেখ মুজিব বেশি খারাপ মানুষ ছিল না শেখ হাসিনা বেশি খারাপ ছিল স্যার? দেখো, অ্যাকচুয়ালি শেখ হাসিনা তো তখন খুবই ছোট, তার সাথে তেমন একটা ইন্টারাকশন ছিল না, বিয়ে হয়ে গেছে বাজারের সাথে। কিন্তু আমি দেখতাম যে প্রত্যেকদিন রাত্রেই মায়ের সাথে হেঁটে আইতো মুজিব ভাই, আমার বেগম মুজিব খাওয়াই টাওয়াই পাঠাই দিত। আরে ওয়েট। তখন সে ছাত্র রাজনীতি কিছু চলতি ছিল, তেমন বিশেষ কিছু না। ওর চেয়েও বড় বড় নেতা ছিল মহিলা আওয়ামী লীগে। অতএব আমি এই ব্যাপারে তেমন একটা কি বলতে পারবো, তবে স্বৈরাচার হিসাবে বলতে পারবো। হ্যাঁ, আমি এটাই বলছি জি স্যার। হাসিনা, এখনকার হাসিনার কথা বলছি জি স্যার। এখনকার হাসিনা was far more vicious এবং রক্ত পিপাসু than her father। এটা বলতে আমার কোনো, মুজিব বীজ বপন করেছিল এক নায়ককে ফেলে আসছে, আর সেইটাকে 16 বছরে পাকাপোক্ত করতে ভারতের সাহায্যে হাসিনা, এবং সে তার চেয়েও বেশি বাংলাদেশে ক্ষতি করতে, বাংলাদেশের লোকে মারতে, গুম করতে, আয়না ঘর সেই ঘর ফাল, এই সমস্ত। অতএব তার কীর্তিকলাপ মুজিবের তুলনায় হাজার গুণ বেশি। স্যার, মেজর এটা জলিলকে আপনারা মেজর জলিলকে গ্রেফতার করেছিলেন কেন আপনারা স্যার? কে? মেজর জলিলকে কেন গ্রেফতার করতে হলো? ও, সে আমাদের একজন সহজ, মানে জহির রায়হানের বিষয়টা কি ছিল স্যার? দেখো, আমরা তো আর্মিতে চাকরি করতাম, তো বাইরে কি হচ্ছে, তবে কিছু জানতাম। স্বপন টপন এরা ছিল সব ক্র্যাক পার্সন, সবাই চিনা পড়ি। আমি তোমাকে বলবো, যুদ্ধের সময় শেষ পর্যায়ে একবার দীপুধর কলকাতাতে ভিজিট করার সময়, অ্যাজ এ ফরেন মিনিস্টার, খন্দকার মুশতাক তার অনারে একটা চা চক্রের বন্দোবস্ত করে 19 নম্বর থিয়েটার রোডে, মানে মুজিবনগর সরকারের পীঠস্থান। সেইখানে আমি উপস্থিত ছিলাম, আরো অনেকে উপস্থিত ছিল, মাহবুব ছিল, তৌফিক রায় চৌধুরী, দুল কাদের খান, ডক্টর কামাল সিদ্দিকী, আরো অনেকেই, যে সচিবালয়ে যারা থাকে বড় বড়। সেখানে আমরা জটলা পাকায় তখন কথাবার্তা বলছিলাম যে 90 স্বাধীন বাংলাদেশকে কিভাবে গড়ে তোলা যাবে। বিভিন্ন জন বিভিন্ন রকম কথা, বিভিন্ন আঙ্গিক অঙ্গনে কি করতে হবে না হবে, এই সমস্ত আলাপ হচ্ছিল। ওভার দি কাপ অফ টি। আর ডিপি ধর ঘুরে ঘুরে প্রত্যেক গ্রুপের কাছে গিয়ে শুনছিলেন যে কি কথাবার্তা হচ্ছে। একসময় আমরা যখন কথাবার্তাতে লিপ্ত, ডিপি ধর আমাদের কাছে আসলেন। আসা তখন আমরা ডিসকাস করছি যে বাংলাদেশের ইকোনমি কিরকম হবে, ইকোনমিক পলিসি কি হবে, কৃষি ক্ষেত্রে কি হবে, চিকিৎসা ক্ষেত্রে কি হবে, এই সমস্ত ব্যুরোক্রেসি কিভাবে রিবিল করা হবে। তখন ডিপি ধর আমাদেরকে, আমরা নোটিস করে যে সে এসে দাঁড়িয়েছে, সে আমাদের কিছু বয়, gentlemen, listen to me. You don't have to bother about all this thing. You will just go back to independent Bangladesh and rest of the thing will be taken care of by us. এই কথার সাথে যদি তুমি একটু রিলেট করার চেষ্টা করো, তাহলে জহির রহমান, যেহেতু উনি একটা মুভি বানাচ্ছিলেন অপকীর্তি, মানে সকল মুক্তিযুদ্ধের উপরে, মানে আওয়ামী লীগের অপকীর্তি এবং কিভাবে ভারতকে দেশ বেঁচে দেওয়ার খেলা চলছে, এই ব্যাপারে উনি একটা ভিডিও বানাচ্ছিলেন। অতএব তাকে ডাইকে নিয়ে গিয়া মারা ওই মিরপুরে, এটার সাথে একটা সাদৃশ্য তো খুঁজে পাওয়াই যায়।
যদিও এটা প্রমাণিত নয়। স্যার যুদ্ধে ৩০ লক্ষ মানুষ মারা আচ্ছা, গিয়েছে। এটা তো ২ বোঝা লক্ষ যাবে। নারী সম্ভ্রম হারিয়েছিল। পাকিস্তানি মিলিটারিরা নো, নো, নো। সবচেয়ে ৩০ পর্যন্ত। লক্ষ তো নয়। শোনো, এই ৩০ লক্ষ কথাটা জন্ম নিল কেমনে সেটার ইতিহাস বোধহয় আমার বইয়ের মধ্যে লেখা আছে। আমি তোমাকে আবার স্মরণ করার জন্য তোমার ছোটদের বলছি। জি, মুজিব যখন ইংল্যান্ড মানে লন্ডন হয়ে ইন্ডিয়া হয়ে বাংলাদেশে আসবে, লন্ডনে উনি কয়েক ঘন্টা যাত্রা বিরতি করেছিলেন। এগুলি সব অর্গানাইজ করেছিল পাকিস্তান সরকার। তখন তার সাথে দেখা করতে যায় সিরাজ ভাই, বিবিসির বাংলা বিভাগের হেড, আর বাংলাদেশের মিশনের ইনচার্জ রেজাইল করিম, ফরেন মিনিস্ট্রি অফিসার, যার সাথে আমিও চাকরি করছি কিছুদিন, ওনার সাথে আমার জানাশোনা আছে। এই দুজন মুজিবুর রহমানের সাথে কাছে যায়, ক্ল্যারিস হোটেলে নিয়ে তাদের সবে বিরতি মানে যত ঘন্টা রেস্ট। তখন মুজিব তাদেরকে জিজ্ঞেস করা, আমি এটা আমাকে সিরাজ ভাই নিজে বলবে। সিরাজ ভাইয়ের সাথে আমার একটা ঘনিষ্ঠতা ছিল আগে থেকে, যখন আমি ছাত্র জীবন ছিলাম। তখন উনি বাংলা বিভাগের ইনচার্জ ডেভিড ফ্রস্ট আসছে মুজিবের ইন্টারভিউ নেওয়ার জন্য। তো মুজিব তখন সিরাজ ভাই আর এই রেজাইল করিম সাহেবকে আলাদা ডেকে নিয়ে জিজ্ঞেস করতেছে যে সত্যি কি বাংলাদেশ স্বাধীন হয়েছে নাকি আমাদের কোথাও নিয়ে মাইর ফালানোর বন্দোবস্ত করা হয়েছে। তখন সিরাজ ভাই ওনাকে বললেন, স্যার মুজিব ভাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আপনি যাইতেছেন অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, কিন্তু আপনি ইন্ডিয়া হয়ে যাচ্ছেন কেন সেটা আমরা বলতে পারবো না, এটা আপনার সিদ্ধান্ত। তখন বলে যে ক্ষয়ক্ষতি, তখন তো ইন্টারভিউ নিব, তো ক্ষয়ক্ষতি কত? যে সবকিছু মিলে প্রায় ৩ লক্ষর মতো। ৩ লক্ষ। এবং ৩ লক্ষরে তারপরে সিরাজ ভাই যে পরে আমাকে বলছেন যে আমি কোনদিন ভাবতে পারি না যে মুজিব ইংরাজিতে ডেভিড ফ্রস্টের সাথে কথা বলবে। আমরা বলছি যে উনি বাংলাতে কথা বলবেন। ডেভিড ফ্রস্ট পরে তর্জমা করে নেবে। যখন ইন্টারভিউ নিতে এসেছিল তখন ডেভিড ফ্রস্ট asked this question, what do you think is the losses of life in this so-called freedom during this freedom struggle? মুজিব বললো 3 মিলিয়ন। 3 লক্ষরে বানায় ফেলাইলেও 3 মিলিয়ন। ওইখান থেকে যে রেকর্ড বাজার শুরু হইলো 3 মিলিয়ন, ওই 3 মিলিয়ন চলতেই আছে। তখন আফটার দ্য ইন্টারভিউ সিরাজ ভাই তখন মুজিবরা তো আর কাটও করতে পারে না, হি ইজ টকিং টু দি ডেভিড ফ্রস্ট একলা, যেমন আমি তোমার সাথে কথা বলতেছি সেরকম। আফটার দ্য ইন্টারভিউ ওয়াজ ওভার, মুজিব ওয়েন্ট টু রিটায়ার ইনটু হিজ বেডরুম,